তো বন্ধুরা, যদি আপনারা ইউটিউবে বেস্ট মিউচুয়াল ফান্ড 2026 টাইপ করেন, আপনি কিন্তু 150 থেকেও বেশি ভিডিওস পেয়ে যাবেন। সত্যি বলতে আমি নিজে গুনে দেখেছি। এই ভিডিওতে আমি এতটাই পরিশ্রম করেছি যে আমি এটা দাবি করছি যে এটাই কিন্তু একমাত্র ভিডিও যেটা আপনাদের অবশ্যই দেখা উচিত। আর এই ভিডিওটা শেষে গিয়ে আপনাদের যদি এমনটা না মনে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের এই বেস্ট মিউচুয়াল ফান্ড 2026 এর যে একটা সার্চ, সেটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এটার দুটো কারণ রয়েছে। প্রথমত, বেকিফায়াতি হলো ওয়ান অ্যান্ড অনলি ফাইন্যান্স ক্রিয়েটর ইন্ডিয়াতে যারা মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু পুরো ডিটেলড মডেল বানিয়েছে। এই মডেলে আমরা 1,500-এরও বেশি মিউচুয়াল ফান্ডসকে কম্পেয়ার করেছি অন 50 ডিফারেন্ট প্যারামিটার্স, যেমন কি রিস্ক, রিটার্ন কনসিস্টেন্সি, ফান্ড ম্যানেজার ইত্যাদি ইত্যাদি। আর আমরা কিন্তু একটা ডিটেলড মডেল বানাতে পেরেছি টু ফাইন্ড আউট দ্য বেস্ট ফান্ড ইন অল ক্যাটেগরিজ। এই মডেলটার আমি এখন একটা স্নিক পিক দেখাবো, আর ডিটেলে কিন্তু আমি পরে কথা বলছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1,500-এরও বেশি ফান্ডকে আমি কম্পেয়ার করেছি। 1,534টি ফান্ডস যদি আমি একদম এক্স্যাক্টলি বলি, অ্যাবাউট 44 ডিফারেন্ট ক্যাটেগরিজ, যেমন কি ডেপ্ট, ইকুইটি, গোল্ড। আর আমরা কিন্তু এগুলোকে কম্পেয়ার করেছি অ্যাক্রস 50+ ডিফারেন্ট প্যারামিটার্স। এতে অলমোস্ট সবকিছু কভার হয়ে যায়। রিস্ক, রিটার্ন, ফান্ড ম্যানেজার, ভিন্টেজ, এভরি সিঙ্গল প্যারামিটার, যেগুলো কিনা মিউচুয়াল ফান্ড অ্যানালাইজিং এর জন্য একেবারে পারফেক্ট। আর দ্বিতীয়ত, বহু ভিউয়ার্সদের কাছ থেকে ফিডব্যাকটা আমরা যেরকম পেয়েছি সেটার অনুযায়ী বেস্ট মিউচুয়াল ফান্ডের থেকেও কিন্তু মানুষজন এরকম চায় যে এমন একটা অ্যাডভাইজার হোক যে কিনা আমার পোর্টফোলিওটা এন্ড টু এন্ড দেখে নেবে, আর আমাকে কিন্তু সেই ব্যাপারে একেবারেই ইন্টারফেয়ার করতে হবে না। আর হ্যাঁ, সাথে যেন অতটা চার্জও না করে। তবে হ্যাঁ, এই সমস্তটার কিন্তু একটা সলিউশন আমরা নিয়ে এসেছি। বেকিফায়াতি ভায়া ইটস সিস্টার এন্টিটি জমেন্ট হলো একজন AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। জমিনটা কিন্তু আমরা অলরেডি থাউজেন্ডস অফ কাস্টমার্সদের সাথে কাজ করছি এবং আমরা তাদের পোর্টফোলিওটাও কিন্তু সাকসেসফুলি ম্যানেজ করছি। ইনফ্যাক্ট জমিন কিন্তু 5 স্টার রেটেড অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্মস তাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে। এমনকি তাদের কিন্তু 100-এরও বেশি রিভিউজও রয়েছে। আর এই ভিডিওতে কিন্তু আপনিও একটা অপরচুনিটি পেয়ে যেতে পারেন তাদের হেল্প নেওয়ার, তাও আবার একেবারেই কম খরচে। তাহলে চলুন এখন ক্যাটেগরি বাই ক্যাটেগরি মিউচুয়াল ফান্ডস গুলো দেখে নেওয়া যাক। লার্জ ক্যাপ ফান্ড। আর বন্ধুরা, এটা হচ্ছে সেই ক্যাটেগরি যেখানে কিন্তু সব থেকে বেশি ডিবেট হয়, অ্যাক্টিভ নেবেন নাকি প্যাসিভ। প্রত্যেকেই প্রায় বলে থাকে যে লার্জ ক্যাপে অ্যাক্টিভ ফান্ড নেওয়ার কোনো ফায়দাই নেই, কারণ 75% ফান্ড ইন্ডেক্সকে বিটই করতে পারে না। এই কথাটা যদিও বা সত্যি, তবুও কিন্তু এটার কোনো মানে হয় না যে কোনো লার্জ ফান্ডই একেবারেই দেখার মতো নয়। শুধুমাত্র ফিল্টারিংটা কিন্তু খুবই স্ট্রং হওয়া প্রয়োজন। আর এই সমস্ত ফান্ডের শর্টলিস্টিংটা কিন্তু আমাদের ওই মডেল থেকেই নেওয়া হয়েছে। এই কারণে আমি টেকনিক্যালসের বেশি ডিপে কথা বলবো না এই ভিডিওতে। লার্জ ক্যাপে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ বেশ ডিসেন্ট। এটার আলফাটা বেশ কিছুটা বেটার সাইডে রয়েছে, শার্পটাও রেসপেক্টেবল পজিশনে রয়েছে, আর 5 ইয়ার্স রিটার্নটাও ক্যাটেগরিতে স্ট্রং জোনে দেখা যাচ্ছে। এটার মানে ফান্ড ম্যানেজার বেঞ্চমার্কের উপরে ভ্যালুটা ক্রিয়েট করেছে, আর সেটাও কিন্তু র্যান্ডম লাকের মাধ্যমে নয়। লার্জ ক্যাপ ক্যাটেগরিতে কিন্তু ফান্ডটা জেনারেট করা এতটাও সহজ নয়। তাই জন্য যখন কোনো ফান্ড কনসিস্টেন্টলি এভাবে আসছে, তখন কিন্তু ইগনোর করাটা একেবারেই উচিত হবে না। ডিএসপি লার্জ ক্যাপটা আমার একটু বেশি ব্যালেন্সড বলে মনে হচ্ছে, পার্টিকুলারলি ডাউন সাইড প্রোটেকশন অ্যাঙ্গেলে। সর্টিনো রেশিওটা বেটার, যেটা এটা বলে উইক বা ভোলাটাইল মার্কেট ফেজে এই ফান্ডটা কম্প্যারেটিভলি ডিসিপ্লিন রয়েছে। যদি কোনো ইনভেস্টর বলে যে আমার লার্জ ক্যাপ এক্সপোজার চাই বাট আননেসেসারি অ্যাগ্রেশন চাই না, তো ডিএসপি টাইপ ফান্ড কিন্তু বেশি সেন্স বানায়। তো যদি রিস্কটা অ্যাডভার্স হয়, তাহলে ডিএসপি লার্জ ক্যাপ কিন্তু দেখতে পারেন। আর যদি একটু অ্যাগ্রেসিভ হয় আর আলফা দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ বেটার প্লেসড হতে পারে। এখন দেখে নেওয়া যাক মিড ক্যাপ ক্যাটেগরি। তো বন্ধুরা, সত্যি বলতে ইন্ডিয়ান ইকুইটিতে কিন্তু মিড ক্যাপ ক্যাটেগরিটা হলো সব থেকে ইন্টারেস্টিং। মিড ক্যাপ ক্যাটেগরিকে কিন্তু স্যান্ডউইচ ক্যাটেগরিও বলা হয়, যেটা লার্জ আর স্মলের মাঝখানে কিন্তু ফেসে থাকে। আর এই কারণেই কিন্তু মিড ক্যাপ গত 10 বছর ধরে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে। লার্জ ক্যাপের মার্কেট ক্যাপটা এতটাই বড় হয় যে সেটা কিন্তু ইনকামিং মানিটাকে খুবই সহজে অ্যাবজর্ব করে নেয়। স্মল ক্যাপে কিন্তু কোম্পানিজ অনেক বেশি হয়, 250-র পরে তো ব্রড ইউনিভার্সটা অনেকটাই ওয়াইড হয়ে যায়, তো সেটাও কিন্তু ইনকামিং মানিটাকে খুবই ইজিলি অ্যাবজর্ব করে নেয়।
কারণ নাম্বার অফ কোম্পানিজ এর ইউনিভার্স তো এমনি অনেকটা বেশি থাকে। মিড ক্যাপ ক্যাটেগরি হলো এমন একটা মাঝখানের ক্যাটেগরি যেখানে না তো কোম্পানিজ এর মার্কেট ক্যাপ অতটা বেশি থাকে আর সাথে তো কোম্পানিজও লিমিটেড থাকে। ঘুরিয়ে ফিরিয়ে মিড ক্যাপে 150টার মতো স্টকই হতে পারে। তো যেই নতুন টাকাটা আসবে সেটাই 150টা স্টকের মধ্যেই আসতে হবে। এই চক্করে কিন্তু মিড ক্যাপের একটা খুবই হাই পোটেনশিয়াল অফ গ্রোথ হয়ে যায়, কারণ টাকাটা তো একেবারে ভরে ভরে আসে। আর এরই সাথে আমরা বেস্ট মিড ক্যাপ ফান্ডস গুলো একবার দেখে নিই। এই ক্যাটেগরিতে অন পেপারস এইচডিএফসি মিড ক্যাপটাকে কিন্তু বেস্ট বলে মনে হচ্ছে। এটার একটা ডিসেন্ট শার্প এবং সর্টিনো রেশিও রয়েছে, রিটার্নসটাও কিন্তু বেশ ডিসেন্ট। মিড ক্যাপ ক্যাটেগরিতে কিন্তু এই ব্যালেন্সটা খুবই ভ্যালুয়েবল হয়, কারণ এখানে রিটার্নস তো পাওয়াই যায়, কিন্তু ফান্ড ম্যানেজারের ডিসিপ্লিনটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মতিলাল অসওয়াল মিড ক্যাপের রিটার্নটা কিন্তু বেশ কিছুটা স্ট্রং, আলফাটাও খুব ভালো, বাট কনসার্নটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর রিস্ক প্রোফাইলের। অ্যাগ্রেসিভ ইনভেস্টরের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা চয়েস, কিন্তু এখানে ইনভেস্ট করার আগে কিন্তু আপনাদের এটার ভোলাটাইলিটি নিয়ে কিন্তু প্রিপেয়ার থাকা উচিত। এরপরে আমরা ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ আর মাল্টি অ্যাসেটও দেখবো, কিন্তু এর পরবর্তী ক্যাটাগরিতে মুভ করার আগে আমি আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনারা কি কিছু বুঝতে পারছেন? আপনারা কি জানেন যে কোন ক্যাটাগরিতে কতটা ইনভেস্ট করা উচিত? আমি শর্ট আপনারা ভাবছেন যে আরে এটা কি হলো, আগের বছরে সব ইনফ্লুয়েন্সার্সরা বলছিল যে লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আইসিআইসিআই সব থেকে ভালো, আর এখন বলছে নিপনটা ভালো। এটা তো চেঞ্জই হতে থাকবে। তো এখানে জমেন্টাল অ্যাডভাইজার কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে। বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা সেটা তো ধরে নিন এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝে যাবেন, কিন্তু কোন ক্যাটাগরিতে কতটা ইনভেস্ট করতে হবে, গোল্ডে ইনভেস্ট করা উচিত কি নয়, গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করা উচিত কি নয়, রিব্যালেন্স কখন করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের হয়ে জমেন্ট নেবে, আর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আর আপনাদেরও যদি এই সার্ভিসটা দরকার থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করে আপনাদের জন্য স্লট বুক করতে পারেন। আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে জমেন্ট টিম কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার জন্য একটা কল সেট আপ করবে। কিন্তু আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই যে সবাই কিন্তু এই কলের সুবিধা কখনোই পাবেন না। আর আপনাদের যদি 100% কনফার্মড বুকিং লাগে তাহলে কিন্তু 3-4টে ব্যাপারে আপনাদেরকে ধ্যান দিতে হবে। আপনি যদি ফ্রিতে আপনার পোর্টফোলিওটা ম্যানেজ করার জন্য স্লট বুক করতে চাইছেন তাহলে কিন্তু প্লিজ করবেন না, কারণ আপনি কিন্তু 100% অ্যাশিওরড স্লট পাবেন না। দ্বিতীয়ত, আমরা সেই সমস্ত কাস্টমারদেরকেই কিন্তু শুধুমাত্র অনবোর্ড করছি যারা কিনা একটা 5 লক্ষ টাকার লামসাম বা 25,000 টাকার এসআইপি দিতে পারবে। এর নিচে হলে কিন্তু সেটা আমাদের জন্য একেবারেই কোনো সেন্স মেক করবে না, কারণ আমাদের কিন্তু অনেকটা এফোর্ট দিতে হয় আপনাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করতে। আর তৃতীয়ত, অ্যাজ অ্যাম্ফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর জমেন্ট কিন্তু শুধু রেগুলার মিউচুয়াল ফান্ডসদেরকে অ্যাডভাইস করবে। এটার মানে যে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা কমিশন থাকবে। সাধারণত এটা অ্যামাউন্ট ইনভেস্টেড এর কিন্তু 0.6%, আর এটাই কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র খরচা। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যেটা কিভাবে কাজ করে, যদি আপনাকে 40,000 টাকার মান্থলি এসআইপি করতে হয়, এটার মানে হলো যে আমাদের ফিটা কিন্তু 1 বছরের জন্যই অ্যাপ্রক্স 3,000 টাকা হবে। সাধারণত এই সার্ভিসটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা মিনিমাম চার্জ হলো প্রতি বছর 40 থেকে 50,000 টাকা। আর চতুর্থ হলো স্লটটা কিন্তু শুধুমাত্র প্রথম 1000 জন কাস্টমারের জন্য ওপেন আছে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই সমস্ত কন্ডিশনে যদি আপনারা রাজি থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র ডেসক্রিপশন থেকে লিঙ্কটা গিয়ে ক্লিক করে আপনারা নিজেদের স্লটটা বুক করতে পারেন। বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা সেটা তো আমরা এমনিও এই ভিডিওতে বলে দেবো, কিন্তু এই সার্ভিসটা কিন্তু শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা মাসে 25,000 টাকার এসআইপি বা একটা লামসাম অফ 5 লাখ দিতে রাজি, এবং তারা একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন চায় তাদের পোর্টফোলিওটা ম্যানেজ করার জন্য, কারণ তাদের হাতে একদমই সময় থাকে না। এরপর চলুন দেখে নিই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি। ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে কিন্তু ব্র্যান্ড খুব বেশি বায়াস, লোকে ফান্ডটাকে প্রোডাক্টের থেকে বেশি কাল্ট বানিয়ে দেয়, কিন্তু আমাদের কাজ হলো এই বায়াসনেস গুলোকে ইগনোর করে একটা ভালো ফান্ড খুঁজে বের করা। আর এই ক্যাটাগরিতে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু একটা রেসপেক্ট ডিজার্ভ করে। এটা লং টার্ম রিস্ক অ্যাডজাস্টেড মেট্রিক্স কিন্তু বেশ স্ট্রং, শার্প এবং সর্টিনো দুটোই কিন্তু একটা বেটার সাইডে দেখা যায়। এটা ইন্ডিকেট করে যে ফান্ডটা শুধুমাত্র রিটার্নটা জেনারেট করেনি বাট ইফেক্টিভলি করেছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ কিন্তু এই ক্যাটাগরিতে একটা বেশ রেলেভেন্ট ফান্ড। লোয়ার বিটা, লোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ডিফেন্সিভ টেম্পারমেন্ট, যে ইনভেস্টার্সরা একটু রিলেটিভলি স্মুথ রাইড চায় তাদের জন্য কিন্তু এর আপিলটা এখনো অব্দি স্ট্রং রয়েছে। কিন্তু এটা কখনোই মানবেন না যে ক্যাটাগরিতে কিন্তু এটাই বেস্ট। তাহলে চলুন এবার পরবর্তী ক্যাটাগরিটা দেখে নেওয়া যাক, স্মল ক্যাপ ফান্ডস। তো বন্ধুরা, এই ক্যাটাগরিতে কিন্তু এক্সাইটমেন্টটা সব থেকে বেশি থাকে আর ডিসিপ্লিনটা সব থেকে কম। স্মল ক্যাপের নামটা শুনেই কিন্তু অনেকে ভেবে থাকে যে এটা তো পয়সাটাকে ডাবল বা ট্রিপল করে দেবে। হ্যাঁ, হয়তো করেও দেয়, কিন্তু পোর্টফোলিওটা কিন্তু এটাই সব থেকে বেশি বরবাদ করে দেয়। স্মল ক্যাপে আপনার শুধু রিটার্ন নয়,
টেম্পারামেন্টটাও কিন্তু দরকার, কারণ 30-40% ড্রডাউন এখানে থিওরি নয়, রিয়ালিটি। ইনফ্যাক্ট 2024-25-এ স্মল ক্যাপের বেশ কিছু ফান্ডে কিন্তু 30-40% কারেকশন হয়েছে। স্মল ক্যাপে বন্ধন স্মল ক্যাপটা বেশ কিছুটা স্ট্রং বলে মনে হচ্ছে, আলফাটা স্ট্রং আছে, শার্প এবং সর্টিনেও কিন্তু স্ট্রং আছে, মানে শুধু রিটার্ন নয়, রিস্ক অ্যাডজাস্টেড বেসিসেও কিন্তু বেশ কম্পেলিং। 2025-এও কিন্তু বন্ধনকে এই ক্যাটেগরি টপ পিক বলা হয়েছে, কারণ এটা কম্প্রিহেন্সিভলি পারফর্ম করছিল, শুধুমাত্র একটা ফ্ল্যাশি মেট্রিক্সে নয়। আর এটা কিন্তু 2026-এও নিজের পারফরমেন্সটাকে সেম ভাবে কন্টিনিউ করছে। অফলেট অনেক ভিডিওস কিন্তু বন্ধনের এগেনস্টে বানানো হচ্ছে এবং এটা বলছে যে এর কাছে অনেক স্টক আছে কিন্তু রিটার্নটা কিছুই দেয় না। তো বন্ধুরা, ডেটাটা তো আপনাদের সামনেই রয়েছে। আর বাকি যদি আমি স্টকস এর কথা বলে থাকি তাহলে এটা কিন্তু ফান্ডের স্ট্র্যাটেজি। অনেক ফান্ডস রেখে কিন্তু এটা নিজের পোর্টফোলিওটাকে ডাইভার্স রাখে। স্মল ক্যাপে স্ট্র্যাটেজিটা বেশি সেন্স বানায়, কারণ স্মল ক্যাপে যদি আপনার কাছে কম স্টক থাকে আর তার মধ্যে যদি 2-3টে খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু আপনার পুরো ফান্ডের রিটার্নটা বসে যাবে। তাই আপনি বন্ধনের এগেনস্টে যা সব কিছু শুনছেন সেগুলো কিন্তু পুরোটাই নয়েজ। আর সেটার প্রমাণটা কিন্তু ওপরের টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডাসকো ইন্ডিয়া স্মল ক্যাপ কিন্তু বেশ কিছুটা ক্লোজ কন্টেন্ডার, পারফরমেন্স এবং রিস্ক মেট্রিক্সটা কিন্তু বেশ ভালো, কিন্তু বন্ধনের ওভারঅল প্যাকেজ কিন্তু বেশ কিছুটা কনভিন্সিং লাগছে। যদি কারোর অল্টারনেটিভ দরকার লাগে তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারেন, কিন্তু আমার ফার্স্ট চয়েসটা কিন্তু বন্ধনই থাকবে। আমাদের লাস্ট ক্যাটেগরিটা হলো মাল্টি অ্যাসেট ফান্ড। 2026 এই ক্যাটেগরিটা কিন্তু বেশ কিছুটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এখন মার্কেটের সেটআপটা অতটাও সিম্পল নেই যে আপনি একটাই অ্যাসেট ক্লাসে পুরো কনভিন্সের সাথে বসে থাকবেন। একটা ফেজে ইকুইটি চলে, আবার সেটা ভোলাটাইল হয়ে যায়, কখনো কখনো ভ্যালুয়েশনটা স্ট্রেচ হয়ে যায়, কখনো আবার সেটেলমেন্টটা উইক হয়ে যায়, কখনো আবার গ্লোবাল আনসার্টেনিটি এসে যায়। মানে প্রবলেমটা এটা না যে ইকুইটিটা একটা খারাপ অ্যাসেট ক্লাস, প্রবলেম শুধু এটাই যে প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের কিন্তু নিজস্ব একটা টাইম থাকে। আর এই জন্যই মাল্টি অ্যাসেট ক্যাটেগরির রোলটা কিন্তু বেশ স্ট্রং হয়ে যায়। আর এটা পোর্টফোলিও কনস্ট্রাকশনের ক্যাটেগরি। এটা একমাত্র তাদের জন্য যারা বলে যে আমার গ্রোথও চাই কিন্তু আমার পোর্টফোলিওতে কিন্তু ব্যালেন্সও চাই। 2026-এ নিপন ইন্ডিয়া মাল্টি অ্যাসেটে কিন্তু একটা বেশ ভালো চয়েস বেরিয়ে আসছে, কারণ আলফা, শার্প এবং সর্টিনো রেশিওর কম্বিনেশনটা কিন্তু বেশ স্ট্রং। লোইশ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে রিস্ক অ্যাডজাস্টেড পোর্টফোলিও এটাকে কিন্তু স্ট্যান্ড আউট বানিয়ে দিচ্ছে। ডাইভার্সিফাইড ক্যাটেগরিতে কিন্তু এটা সেটাই যেটা আপনারা চেয়ে থাকেন, ব্যালেন্সড অ্যাগ্রেশন। ডিএসপি মাল্টি অ্যাসেট কিন্তু একটা স্ট্রং সাপোর্টিং কন্টেন্ডার, কিন্তু ওভারঅল ডমিনেন্সটা কিন্তু নিপনের মতো অতটা ক্লিয়ার লাগে। ডিএসপি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কিন্তু লো হতে পারে, কিন্তু রিটার্ন এবং রিস্ক অ্যাডজাস্টেড প্রোফাইলের বেসিসে নিপন কিন্তু একটা স্ট্রঙ্গার পজিশনে রয়েছে। এখন এই মাল্টি অ্যাসেট ক্যাটেগরিটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ মার্কেট গত 2 বছর ধরে কিন্তু কোনো রিটার্ন দেয়নি। ঠিক তারপরে কিন্তু সবাই অ্যাসেট অ্যালোকেশনের ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছে, কিছুটা পয়সা গোল্ড, সিলভার বা গ্লোবাল মার্কেটেও কিন্তু হওয়া উচিত। এক্স্যাক্টলি এটাই একটা অ্যাডভাইজারের কাজ, যে পোর্টফোলিওটা কি করে বানাতে হবে, কখন রিব্যালেন্স করতে হবে, টাফ মার্কেটে পোর্টফোলিওটা কিভাবে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একদম টেনশন নেবেন না, এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু আপনাদেরকে একেবারেই করতে হবে না। যদি আপনি একজন অ্যাম্ফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড স্পেশালিস্টের হেল্প চান আর আপনি যদি একটা মিনিমাম 25,000 টাকার এসআইপি বা 5 লক্ষ টাকা লামসাম ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই একটা স্লট বুক করতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে সমস্ত ফান্ডস কিন্তু রেগুলার ফান্ড হবে, আর স্লটটা কিন্তু প্রথম 1000 জন কাস্টমারের জন্যই ওপেন, আর তারপরে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করা স্টপ করে দেবো।